পদত্যাগ বা দল গঠনের বিষয়টি নাকচ করলেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় নয়, কঠোর অবস্থানের সরকার। দেশের জবাবদিহিতা নিশ্চিতে সঠিক সময়ে নির্বাচন জরুরি বললেন তারেক রহমান। 31 দফা প্রতিষ্ঠার লক্ষ্যে বাধা আসলে প্রতিরোধের আহ্বান। হাসিনা ভারতের এজেন্ট, তাই আশ্রয় দিয়েছে দেশটি। অভিযোগ জামায়াত আমিরের। সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান। জামালপুরের ট্রাক সিএনজি অটো রিকশার সংঘর্ষে 5 যাত্রীর প্রাণহানি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিহতের পরিচয়। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم। अल्लाह ने दुनिया को जिम्मेदारियों के पूरा करने की जगह करार दिया है। আম বয়ানের মাধ্যমে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে সমবেত দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠনে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর জুলাইয়ে ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। সরকারি থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট জানান, পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। বৃহস্পতিবার বিকেলে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন বক্তব্য দেন তিনি। জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে। ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। এদিকে রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি আইনগত ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার। আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। সে সময় গণমাধ্যমের স্বাধীনতার নামে যেন ফ্যাসিবাদ প্রশ্রয় না পায় সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি। বলেন, হুকুমের আসামি হাসিনার বিচার নিশ্চিত করা হবে। কওমি উদ্যোক্তাদের আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি নিন্দনীয় জানিয়ে উপদেষ্টা বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো উচিত এবং ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সমাধান করতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশ ও সমাজে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের নিয়ে সরকার যাই বলুক 31 দফার বাইরে যেতে পারছে না। এদিকে অন্তর্বর্তী সরকারের ঢিলে ঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সাইফুল রিপনের প্রতিবেদন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় বক্তারা বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। বিভিন্ন সরকারি অফিস আদালত, মন্ত্রণালয় সহ পুলিশে, প্রশাসনে সব জায়গায় বসে আছে এই পতিত সরকারের দোসররা। মানবিক বাংলাদেশ দেখতে চাইলে একটি রাজনৈতিক সরকার দরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের জন্য, দেশের জন্য। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর শপথকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে ভারত গোলাম বানাতে চেয়েছিল মন্তব্য করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা তাদের এজেন্ট। বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ 18 কোটি মানুষের উপর জুলুম করেছে। 17 বছরে 26 লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান জামায়াত আমির। একটা করাপশন ফ্রি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক, তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয়, তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামে আমরণ অনশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আন্দোলনকারীরা আর কি কি দাবি রেখেছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ এবং যারা মন্ত্রীরা ছিলেন, তারা যে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন, হত্যা করেছেন, তাদের ফাঁসির দাবিতে কিন্তু আজকে চট্টগ্রাম জামালখান এলাকার প্রেস ক্লাবের সামনে যে সরাসরি কিন্তু অবরোধ করে আমরণ অনশনে বসছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা যেটি বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে শুরু করে যারা আওয়ামী লীগের দোসররাজ থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিস্টদের যারা শিক্ষার্থীদের উপর হামলা করছেন, শিক্ষার্থীদেরকে হত্যা করছেন, সেই হত্যার বিচারের দাবিতে এবং সুনির্দিষ্টভাবে তাদেরকে ফাঁসি দিতে হবে, সেই ফাঁসির দাবিতে কিন্তু এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন। একটু আগে এখানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসেছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। কথা বলে কিন্তু তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে যাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাদের কিন্তু বিচার নিশ্চিত করা হবে। কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা হত্যাকারী, যারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত ফাঁসির আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের, অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের যারা রয়েছেন তারা যদি তাদের সাথে কথা বলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা তাদেরকে যদি নির্দিষ্ট সময় দেন, তাহলে সেই সময়ের মধ্যেই, যে সময়টি বেঁধে দেওয়া হবে সেই সময়ের মধ্যে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ যারা ছিলেন তাদেরকে ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির নির্দিষ্ট সময় না পাওয়া পর্যন্ত তাদের যে আমরণ অনশন সেটি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এখানে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এসে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনের সাথে টেলিফোনে কিন্তু কথা বলে দিচ্ছেন। কথা বলে দেওয়া হলেও কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা যদি বলছেন, কথা বলিয়ে দিয়ে বা আশ্বস্ত করে কিন্তু তাদের আমরণ অনশন কিন্তু বন্ধ হবে না। তাদের নির্দিষ্ট সময় দেওয়া লাগবে, যে সময়ের মধ্যে কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে ফাঁসি দিতে হবে। সেই ফাঁসি নির্দিষ্ট সময়
দিলে কিন্তু তারা তাদের যে আমরণ অনশন তারা সেটি বন্ধ করবেন। পাশাপাশি তারা আইন উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন যে আইন উপদেষ্টা কেন এখনো যে যারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারী এবং যারা শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছেন তাদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হয়নি, তাদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি কেন, সেটি তারা বারবার প্রশ্ন রেখেছেন। এবং তারা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখনো কিভাবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু এখনো কেন কিভাবে সড়কে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন সেটি তারা প্রশ্ন রেখেছেন। তারা কিন্তু বলছেন শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের নেতা কর্মী যারা ফ্যাসিস্ট তাদেরকে যতক্ষণ ফাঁসি দেওয়া না হয় ততক্ষণ কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং সরকারের উচ্চ পর্যায়ে থেকে যদি সুনির্দিষ্টভাবে একটু সময় বেঁধে দেওয়া হয়, সেই সময় বেঁধে দেওয়ার পরে কিন্তু তারা তাদের অনশন ভাঙবেন বলে আমরা জানি। কিন্তু এখনো তারা কিন্তু জামালখান এলাকার প্রেস ক্লাবের সামনে যে সড়ক অবরোধগুলো কিন্তু তারা তাদের যে অনশন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের অনশনকে এই ছিল আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। জামালপুর টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় সিএনজির 5 যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় মহাসড়কের দিকপায়েত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সিএনজি অটোরিকশাটি যাত্রী বোঝাই করে টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। দিকপায়েত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তে ঘটনাস্থলেই চালক সহ সিএনজির 5 যাত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত 5 জনের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের পর পালিয়ে যায় ঘাতক ট্রাকটি। আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানে সমবেত হয়েছে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান। তাদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মী নজরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আপন আপু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এদিন ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে দূর দূরান্ত থেকে জমায়েত হতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল। খিত্তায় ভাগ হয়ে সকাল থেকেই বিভিন্ন প্রস্তুতিমূলক আলোচনায় পার করেন সময়। প্রায় 10,000 সাথী আমাদের বিভিন্ন খিত্তা এবং ময়দানের ভিতরে যে সমস্ত রাস্তাগুলো আছে এখানে সুন্নত হিসাবে পাহারার আমলে আছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথ দিচ্ছেন। তো বিশ্ব ইজতেমার মধ্যে যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে যেন ইসলাম পৌঁছে যায়। यहाँ की जो बंदोबस्त है बहुत अच्छा बंदोबस्त है। यहाँ की जो ये लोग जो मेहमान हमें और ये लोग जो हमें सेवा कर रहे हैं इसमें हम बहुत खुश है। এসছি বিশ্ব ইজতেমা, আমি কম বেশি প্রায় প্রত্যেক বছরই আসি এখানকার পরিষেবা অসাধারণ। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও আসছেন তাবলিগের অনুসারীরা। নির্বিঘ্নে ইজতেমা পালনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ময়দান ও আশপাশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 7,000 সদস্য, রয়েছে 10,000 স্বেচ্ছাসেবীও। চেকপোস্ট ও ওয়াচ টাওয়ার সহ 335টি ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরাতেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশপথে হেলিকপ্টার টহল ও নদীতে স্পিডবোটে নিশ্চিত করা হবে নিরাপত্তা। ইজতেমার যে মুরব্বীরা আছে তাদেরও একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাদের সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবারের ইজতেমা আয়োজন হচ্ছে 3 পর্বে। প্রথম পর্ব শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্ব 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। এই 2 পর্ব আয়োজন করছে শুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা, আর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে সাদপন্থীদের ইজতেমা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান মহাকালী সড়কে প্রচুর যান চলাচলের একটা সৃষ্টি হয়েছে। রাস্তার 2 পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমি যুক্ত হব সহকর্মী এনআই নাহিদের সাথে। নাহিদ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নাহিদ, আসলে কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সেখানকার চিত্র যদি আমাদের সামনে তুলে ধরতেন।
ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সরকারি তিতুমির কলেজের সামনে, যেখানে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন এখনো অব্যাহত রেখেছে এবং আমরণ অনশনের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে বলে তারা জানিয়েছেন। এতে করে সড়ক অবরোধ করার ফলে দুপাশের যান চলাচল এখনো পর্যন্ত বন্ধ এবং এখনো পর্যন্ত তাদের সাথে মন্ত্রণালয় সংশ্লিষ্ট বা বিশ্ববিদ্যালয়ের কেউ যোগাযোগ করেনি। আমরা একজন শিক্ষার্থীর মাধ্যমে সবশেষ আপডেট জানার চেষ্টা করব। 7 দফা দাবির কার্যক্রম যদি না মানা হয় বা এখন পর্যন্ত না মানার আসলে কোনো অপশন নেই, কারণ যদি শিক্ষার্থীদের প্রতি তাদের ভালোবাসা থাকে আমাদের বিশ্বাস তারা আসবে এবং কথা বলবে। যদি কথা নাই বলে, আমাদের জীবনের মূল্য যদি নাই থাকে, এতগুলো অনশনকারীর জীবনের মূল্য যদি না থাকে, আমরা মরতে প্রস্তুত। তবে আমরণ অনশনের ডাক দিয়েছি, যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় না হয় আমাদের সংগ্রাম চলবেই। তিনি বলছিলেন এই আন্দোলন চলবে এবং শিক্ষার্থীদের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন এবং বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, 3 জনকে সরোয়ার্দী হাসপাতালে। আর স্লোগানে বিক্ষোভে উত্তাল তিতুমির প্রাঙ্গণ। তিতুমিরকে তাদের 1 দফা এই মুহূর্তে 7 দফার মধ্যে সবচেয়ে মুখ্য সেটি হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং এই আন্দোলন চলমান থাকবে তিতুমির প্রাঙ্গণ থেকে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। সরকারি তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন এনআই নাহিদ। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেফতারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি আইজিপিরও গড়িমসি পাওয়া যায় তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমাম হাসান তাইম। বৃহস্পতিবার এই ঘটনার আসামি সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় 4 আসামি এখনও পলাতক। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর। তখনই ক্ষোভ উগরে দেন চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, আইজিপি ডিএমপি কমিশনার যার গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা তামাশা করতে বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা। একটি বিষয়ে যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, জি, তাদের যে এক্সিকিউশন রিপোর্ট দেওয়ার কথা, সেটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বেশ কিছু কথা বলেছেন, কি বলেছেন? দেখেন, ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি ও জব্দ প্রমাণাদির পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। সেই সাথে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাবের উপর শীঘ্রই সরকারের কাছে মতামত পাঠাবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে 3য় সভা শেষে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও তিনি আরও বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনেও সংশোধন আনা প্রয়োজন। সভায় নির্বাচন সংক্রান্ত মোট 12টি বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে বলেও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ বিবিধ বিষয়ে পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে 3য় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাবের উপর কমিশন শীঘ্রই সরকারের কাছে মতামত পাঠাবে। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এটা কমিশনই সিদ্ধান্ত নেবে অতি সত্বর। জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা
সীমানার নির্ধারণ আইনে কিছু ভুল রয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, জনসংখ্যা নয়, ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে এই আইনটিকে ঢেলে সাজাতে হবে। তিনটি বিষয় বিবেচনায় নিব। সামঞ্জস্য আপনি কখনোই করতে পারবেন না বাংলাদেশের বাস্তবতায়। বাংলাদেশে এমনও কনস্টিটিউয়েন্সি আছে বর্তমানে 2,35,000 ভোটার আছে, আবার কোনো কনস্টিটিউয়েন্সিতে একই জেলাতে 5 লাখের উপরে ভোটার আছে। জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। এছাড়াও সভায় প্রবাসীদের ভোটিং, নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান কমিশনার। বিস্তারিত বলেছেন এর উপর, এটা নিয়ে আর চর্বিত চর্বণের দরকার আছে বলে মনে করি না। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মিলেনিয়াম সিটির অবৈধ দখলে থাকা খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালায় সংস্থাটি। জ্যাপের বাইরে যে কোনো অবকাঠামো তৈরি করলে সেগুলো ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় রাজুক। হাসান মাহমুদের রিপোর্ট। হাইড্রোলিক এক্সকাভেটর ড্রিলে ভাঙা হচ্ছে নির্মাণাধীন 5তলা ভবন। কেরানীগঞ্জের ঘাটারচর মিলেনিয়াম সিটির ভিতরে নির্মিত ভবনের অবৈধ অংশ ভাঙতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানীর আশপাশে সরকারের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ নকশার বাইরে সরকারি খাল, জলাশয়, কৃষি জমি ভরাট করে এসব ভবন নির্মাণ হয় বলে জানায় রাজুক। গেল বছর 22 জানুয়ারি টোটাল খালের বড় অংশ দখল করে নির্মিত মিলেনিয়াম সিটির অবৈধ অংশ উদ্ধারে নির্দেশ দেয় হাইকোর্ট। 1 বছর পর গত 22 জানুয়ারি উদ্ধার অভিযানে গেলে হামলা করে মিলেনিয়াম সিটির দুর্বৃত্তরা। এতে আহত হয় রাজুক কর্মকর্তা সহ কয়েকজন গণমাধ্যম কর্মীও। তবে রাজুকের বৃহস্পতিবারের অভিযানে পুলিশ, র্যাবের যৌথ বাহিনী বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। এদিন নির্মাণাধীন ভবনের পাশাপাশি খালের উপর নির্মিত রাস্তাও ভেঙে দেয় রাজুক। মিলেনিয়াম সিটির প্রায় 9 একর জায়গা ড্যাপ নকশায় জলাশয় হিসেবে চিহ্নিত বলে জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। এটা 9 একর জায়গা, সেটা সিএস সেক্টরে এটা সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিত ছিল এবং সেই আলোকে এটা বিশদ অঞ্চল পরিকল্পনা যে মহাপরিকল্পনা রাজুক তৈরি করেছে সেটাকে এখানে জলাশয় হিসেবে চিহ্নিত আছে। এ সময় জলাশয় ও কৃষি জমিতে কোনো অবকাঠামো নির্মাণ না করতে আহ্বান জানান রাজুকের এই কর্মকর্তা। যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে তাদের ক্ষেত্রে 0 টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। ড্যাপের পরিকল্পনার বাইরে যে কোনো স্থাপনা অবৈধ হিসেবে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের একটা চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে অভিযান করেছিলাম, তারই অংশ হিসেবে আজকে অভিযান চলছে। আমাদের একটা নিয়মিত অভিযান পরিকল্পনা। উদ্ধার হওয়া জায়গায় খুব দ্রুত সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান কর্মকর্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বইমেলায় ঘিরে যে কোনো মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে বইমেলা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় শেখ মুজিবুর রহমানের বই বহাল রাখার বিষয়ের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে একাডেমির নিজস্ব কোনো নীতিমালার বাধ্যবাধকতা নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমর 21 বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন, এবার অমর 21 বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন ও জিরো ওয়েস্ট বই মেলায় পরিণত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর 21 বইমেলা। এদিন বিকেল 3টায় বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি আছে। আমরা সিকিউরিটি পুরো ব্যাপারটার সঙ্গে মিটিং এর পর মিটিং করেছি, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী এমনকি মন্ত্রণালয় ইত্যাদি মিটিং এর পর মিটিং করেছি এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের সিকিউরিটি ফোর্স গুলো তাদের যে পরিকল্পনা সেটা সাজিয়েছে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আবারও রাজপথে নেমেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দুপুরে সচিবালয় সংলগ্ন শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
ভুক্তভোগীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারান তারা। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেন তারা। বলেন, কাজ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চাকরিচ্যুতরা।